আসসালামু আলাইকুম। আমাদের আজকে 3টায় ক্লাস নেওয়ার কথা ছিল, এসে গেছি। তো আমি একটু ওয়েট করি। আজকে আমরা এসএসসির অর্থাৎ যারা পরীক্ষার্থী প্লাস যারা নবম শ্রেণী বা দশম শ্রেণীতে আছো, তো যেহেতু তোমাদের 2 বছর একটাই বই, সবারই কাজে লাগবে। পাশাপাশি জীবের প্রজননে আমি অ্যাকচুয়ালি 9-10-এর বই মানে খুব কম পড়া আছে। সো আজকে যখন পড়লাম তোমাদেরকে পড়ানোর জন্য, দেখলাম যে আমাদের ইন্টারমিডিয়েটের সাথে অনেক কিছুই মিল আছে। ফলে কোনো ইন্টারমিডিয়েটের ছাত্রছাত্রীও যদি দেখে আজকের ক্লাসটা, হয়তো বা তার রিটেনের জন্য হয়ে যাবে। সেটা শর্ট সিলেবাসের স্টুডেন্টদের জন্য হবে যারা ইন্টার পরীক্ষার্থী, এছাড়া একাদশ দ্বাদশ শ্রেণীতেও হবে। বিকজ 10ম অধ্যায় যেটা বোটানির উদ্ভিদের প্রজনন, সেই অধ্যায়টার 2টা টপিক, কিভাবে পুং গ্যামেটোফাইট সৃষ্টি হয়, কিভাবে স্ত্রী গ্যামেটোফাইট সৃষ্টি হয়, এগুলো কিন্তু রিটেনে আসে। এবং সেই টপিকগুলো দেখলাম যে ক্লাস 9-10-এও আছে, একটু কম করে আছে, বাট আছে। তো যাই হোক, সবাই আসুক। ততক্ষণে তোমরা যারা দেখছো জানিয়ে দাও কে কোথা থেকে দেখছো। এবং আমি বইটার রিডিং দিয়ে দেখলাম যে না, একদিনে, আমি চেয়েছিলাম যে একদিনেই অধ্যায়টা শেষ করব। আমার মনে হয় না যে একদিনে পসিবল হবে। আর একদিনে টানা 2-3 ঘন্টা ক্লাস নিয়েও মাথা গরম করার দরকার নেই। সো আমরা হয়তোবা কাল পরশুর মধ্যে আর একটা ক্লাস নিব, এবং ইনশাল্লাহ 2টা ক্লাসের মধ্যেই 2 ঘন্টা হলেই মোটামুটি তোমরা একটা ভালো ধারণা পেয়ে যাবা। ঠিক আছে। আর যেহেতু আমাদের যে গ্রুপ থেকে আমি ক্লাস নিচ্ছি, ফাহাদ একাডেমি ফর বায়োলজি, এটা মূলত ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের কথা চিন্তা করেই করা। সো আমি জানি না যে এখানে ক্লাস 9-10 বা এসএসসি পরীক্ষার্থী কতজন আছো তোমরা। সো না থাকারই কথা। তাহলে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু জানিয়ে দিতে পারো যে একটা ক্লাস হচ্ছে। ক্লাসটা অবশ্য থেকেই যাবে গ্রুপে, যে কোনো সময় করে নিতে পারবা। ওকে। বোর্ড কি ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু জানাও। মাঝে মধ্যে ব্লার হয়ে যেতে পারে, তবে সবার উদ্দেশ্যে একটা জিনিস বলে দিই যে ব্লার যদি হয়েও যায়, আমার কথা কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে আশা করি। সো ব্লার হলে তোমরা একটু আমাকে জানিয়ে দিও, আমি আমারও এই ফোনে চেক করব ব্লার হচ্ছে কিনা। এবং এই তো চলো আমরা আর কথা না বাড়িয়ে স্টার্ট করি। তাহলে অধ্যায়ের নাম হচ্ছে জীবের প্রজনন। সো জীব মানে উদ্ভিদ প্রাণী দুটোই। তার মানে তোমাদের এই অধ্যায়ে উদ্ভিদের প্রজননও আছে, প্রাণীর প্রজননও আছে। এবং আমি ক্লাস 9-10-এর রিভিশন ক্লাসগুলো নেওয়ার সময় আমি যেটা বলি ছেলে মেয়েদের, যে তোমাদের এই 9-10 পড়ানোটা না একটু কষ্টকর। কেন? এখানে এমন কিছু আছে যে যদি আমি শুধু অতটুকু বলি কিছু বুঝবা না। এর চেয়ে যদি কম বলি তাহলে তো বিপদ, আর এর চেয়ে যদি বেশি বলি অনেকের আবার মাথা ঘোরে। তো এই প্রবলেমটা হয়। তো তারপরেও আশা করছি যে কি বলে, আজকে যতটুকু আমরা পড়াবো ঠিকঠাক বুঝতে পারবা। এবং আমার পড়ানোর স্টাইল হচ্ছে মূলত এরকম, একটু বলেই দিই। ধরো তোমাদের বইয়ে একটা টপিক আছে, সে পরাগায়ন। সো এখানে বলা আছে পরাগায়ন হচ্ছে, পরাগায়নের মাধ্যমে এগুলো পতঙ্গ পরাগী, এই পতঙ্গ পরাগীর ফুলগুলো বড়, হ্যাঁ এটার ফুল হালকা, কারো ফুল ছোট, কারো গর্ভমুণ্ড আঠালো। তো এই জিনিসগুলো তো শুধু রিডিং পড়ে লাভ নাই, আছে কি? সো বইয়ে তো সেটা লেখাই আছে। তুমি কি জানো না পতঙ্গ মানে কি? তুমি কি জানো না পানি মানে কি? অবশ্যই জানো। সো আমার কাজ হচ্ছে এই বিষয়গুলোকে একটু একটা ফ্রেমে নিয়ে আসা, যাতে তোমার পড়তে সুবিধা হয়, তোমার সুস্বাদু লাগে পড়তে। পাশাপাশি কিভাবে এই জিনিসটা খুব সহজে মনে রাখা যায়, আমার কাজ হচ্ছে এটা। তো চলো কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি। আজকে আমরা কি কি টপিক পড়বো একটু হালকা যদি লিখে দিই। আজকে মূলত আমরা পড়বো 4-5টা টপিক। একটা হচ্ছে পরাগায়ন, এটার প্রকারভেদ, দেন পার্থক্য, দেন মাধ্যম। একসাথে লিখে দিই। এখান থেকে কিন্তু এমসিকিউতে তোমাদের অবশ্যই প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে, যেহেতু তোমাদের 4টা অধ্যায় দিয়েছে, তাই না? সো এই টপিকটা থেকে এমসিকিউ অবশ্যই আসবে। দেন এই অধ্যায়ের রিটেনের যে প্রশ্ন, একটা হচ্ছে পুং গ্যামেটোফাইট সৃষ্টি, পুং গ্যামেটোফাইট জিনিসটা কি, এবং স্ত্রী গ্যামেটোফাইট জিনিসটা কি, এবং এগুলো কিভাবে সৃষ্টি হয়। ওকে, এরপরে আবার চলে যাব আমরা নিষেক। তো দেখি এই 3টা পড়াতে কত সময় লাগে। ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করি।
শুরুতেই শুরুতেই আমরা লিখি পরাগায়ন। শুরুতেই আমরা লিখি পরাগায়ন। সেই পরাগায়নের মধ্যে পরাগ একটা শব্দ আছে, যে পরাগ মানে অনেকেই শুধু এটাকে পরাগ বলে, কেউ পরাগ কোষ বলে, আবার কেউ পরাগ রেণু বলে। তাহলে পরাগ রেণু, তাহলে পরাগায়ন মানে হচ্ছে পরাগ রেণুর কিছু একটা। কি সেটা? আমরা জানি যে একটা ফুলের অত্যাবশ্যকীয় যে স্তবক দুইটা, একটা হচ্ছে পুংস্তবক আর একটা হচ্ছে স্ত্রী স্তবক। তো ওদের ডিটেলসে না গিয়ে শুধু একটা জিনিস বলে রাখি যে স্ত্রী স্তবকের যে গর্ভাশয়, এই গর্ভাশয়ের উপরে থাকে গর্ভদণ্ড, এবং ঠিক এই গর্ভদণ্ডের উপরে থাকে এইটা গর্ভমুণ্ড। তাহলে এই নামটা মনে রাখতে হবে, গর্ভমুণ্ড। মুন্ড মানে মাথা, তাহলে গর্ভের মুন্ড মাথা। তাহলে এই যে গর্ভমুণ্ড, এই গর্ভমুণ্ডে পরাগ রেণুটা যখন পতিত হবে, দিস ইজ কল্ড পরাগায়ন। তাহলে পরাগায়নের ডেফিনেশন যখন তোমরা দিবা, তাহলে অবশ্যই বলতে হবে যে পরাগ রেণু গর্ভমুণ্ডে পতনকেই বলা হয় পরাগায়ন। আগে পিছনে অনেক কথাই লিখতে পারো, এইটুকু, এই তিনটা শব্দ ভুল করা যাবে না। পরাগ রেণু কোথায় পতিত হবে? গর্ভমুণ্ডে। আর গর্ভমুণ্ড কার, সেগুলো পরের কথা, কিন্তু এতটুকু লিখতেই হবে। তো এই পরাগায়নের প্রকারভেদ আছে দুইটা। আমরা সেই দুইটাকে একটু যদি পার্থক্য করে পড়ি, তাহলে টোটাল 9টা 18টা লাইন আমরা শিখতে পারবো। তোমাদের বইয়ে পার্থক্য করে বলা নাই, কিন্তু তুমি যদি পার্থক্য করে পড়ো তাহলে দেখবা খুব ইজিলি তোমার এই 18টা কথা মনে থাকবে। দ্বিতীয় হচ্ছে, যদি তুমি একটা ডেফিনেশন জানো, সেখান থেকে তুমি 9টা কথা নিজেই কিন্তু বানাতে পারবা। তো চলো কিভাবে সেটা সম্ভব আমরা দেখি। তাহলে পরাগায়ন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্বপরাগায়ন আর একটা হচ্ছে পরপরাগায়ন। একটা হচ্ছে স্বপরাগায়ন আর একটা কি? পরপরাগায়ন। তাহলে আমরা যদি স্বপরাগায়ন এবং পরপরাগায়নের শুধু ডেফিনেশনটা জানি বা বুঝতে পারি, তাহলে এই 1 নম্বর পয়েন্ট থেকে আমি আরো 8টা পয়েন্ট, টোটাল 9টা পয়েন্ট আমার হয়ে যাবে জাস্ট একটা ডেফিনেশন থেকে। তো সবাই আমরা জানি স্ব মানে হচ্ছে নিজ। আমি যদি একটা ফুলের গাছ আঁকি, মনে করো এটা একটা ফুল, মনে করো এটা একটা ফুল, এখানে আরেকটা ফুল আঁকছি, এটা আরেকটা ফুল। মনে করো এটা একটা গাছ, সেটা হতে পারে জবা গাছ। তাহলে স্বপরাগায়ন মানে হচ্ছে নিজের, অর্থাৎ এই ফুলের পরাগ রেণু দিয়ে মনে করো সেই ফুলেরই গর্ভমুণ্ডে কি হবে? পরাগায়ন হবে। তাহলে স্বপরাগায়ন মানে একই ফুলের মধ্যে পরাগায়ন, অথবা একটা গাছের দুইটা ভিন্ন ফুলের মধ্যে পরাগায়ন। তাহলে এখানে স্ব বলতে আমরা একটা ফুল বুঝতেছি না, স্ব বলতে আমরা এই জবা গাছটা বুঝতেছি। তাহলে যদি জবা গাছের একটা ফুলের মধ্যেই পরাগায়ন হয়, সেটাও স্বপরাগায়ন, অথবা একটা জবা গাছের একটা ফুলের সাথে আরেকটা ফুলের যদি পরাগায়ন হয়, এর পরাগরেণু গিয়ে যদি এর গর্ভমুণ্ডে পতিত হয়, সেটাই হচ্ছে স্বপরাগায়ন। ওকে, তাহলে পর মানে কি? পরের সাথে। তাহলে এখানে এমন না যে এটা পরের আরেকটা ফুল, সো এটা কিন্তু তার গাছেরই, সো এটা কি ভাই ভাই বা বোন বোন তোমরা বলতে পারো। তাহলে পরপরাগায়ন হচ্ছে দুইটা ভিন্ন গাছ আমরা নিব, তবে এই দুইটা ভিন্ন গাছের একটা জবা আর একটা গোলাপ হওয়া যাবে না, দুটোকেই জবা হতে হবে। তার মানে হচ্ছে দুটোই একই প্রজাতি হতে হবে। তাহলে পরাগায়নের একটা শর্ত হচ্ছে প্রজাতি কিন্তু সেম থাকতে হবে, একই থাকতে হবে। এখন পর মানে হচ্ছে একই প্রজাতির যে দুইটা গাছ, তার এই ফুলের পরাগরেণু গিয়ে হয় এর গর্ভমুণ্ডে পতিত হবে, না হয় এর পরাগরেণু গিয়ে এর গর্ভমুণ্ডে পতিত হবে, সেটাই হচ্ছে পরপরাগায়ন। তাহলে কোনো স্টুডেন্ট যদি শুধু এই ডেফিনেশনটা মনে রাখতে পারে বা এই বিষয়টা বুঝতে পারে, তাহলে বাকি 8টা কথা তাকে মুখস্থ করতে হবে না, সে অটোমেটিক্যালি লিখতে পারবে। তো চলো সেটা আমরা এখন লিখবো। তাহলে 1 নম্বর আমরা পড়ছি সংজ্ঞা। তাহলে সংজ্ঞা হচ্ছে একই ফুলের মধ্যে অথবা একটি গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগায়ন। আর পরপরাগায়ন মানে হচ্ছে
একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে পরাগায়ন। এবার তাহলে তোমরাই বলো, নাম্বার 2, পরাগরেণু এই ফুল থেকে একই ফুলেই যাবে, তাহলে এখানে পরাগরেণু এখান থেকে এখানে যেতে বা এই ফুল থেকে এই ফুলে আসতে খুব বেশি কি পরাগরেণু নষ্ট হবে? হবে না। বাট যখন আমরা একটা গাছ থেকে আরেকটা গাছে পরাগরেণু নিয়ে যাব, তখন কিন্তু সেই পরাগরেণুটার অপচয়টা বেশি হবে। তাহলে কমন সেন্স এটাই বলে, যেহেতু একটাই ফুল, তাহলে এখানে পরাগরেণুর অপচয় কম হবে, পরাগরেণুর অপচয় কম হবে। তাহলে এখানে আমি আর পুরোটা লিখছি না, এখানে আমি শুধু লিখছি পরাগরেণুর অপচয় বেশি। তোমরা আশা করি এতটুকু দেখতে পাচ্ছ। ওকে, 3 নম্বরে আসো। যেহেতু এর পরাগরেণু তারই গর্ভমুণ্ডে পতিত হবে, তাহলে এখানে তো আলাদা করে কারো দরকার নাই, বা আমি এখান থেকে নিয়ে তো এখানে দেওয়ার দরকার নাই। অটোমেটিক্যালি এখান থেকে কিন্তু এখানে খুব অল্প পরিশ্রমী অল্প সময়ের মধ্যে চলে আসবে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, এই গাছটা ধরো এক জায়গায়, এই গাছটা আরেক জায়গায়, বা এদের মধ্যে মনে করো 10 ফিট দূরত্ব আছে, তাহলে এখান থেকে এখানে যেতে গেলে কোনো না কোনো একটা বাহক লাগবে। সেটা হতে পারে বাতাস, সেটা হতে পারে যদি এটা পানিতে জন্মায় পানি, সেটা হতে পারে কোনো পতঙ্গ, সেটা হতে পারে আমি নিজেই। দেখা গেল আমি এই ফুলটা তুললাম, এর পরাগরেণু আমার গায়ে লাগলো, দেন আমি এই ফুলটা ধরলাম, সেখানে চলে গেল, হতে পারে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, এই দুইটা গাছ যেহেতু একটু দূরে অবস্থিত বা এদের মধ্যে একটা দূরত্ব আছে, তাহলে এখান থেকে এখানে নিয়ে যেতে একটা ক্যারিয়ার বা বাহক দরকার। তাহলে 3 নাম্বার, আর এটা যেহেতু একই ফুল বা পাশাপাশি ফুল, তাহলে এখানে বাহকের প্রয়োজন হয় না। তাহলে ডেফিনেশনটা থেকে আমরা এই 3টা পেয়ে গেলাম, বাহকের প্রয়োজন হয় না, আর এখানে হচ্ছে বাহকের প্রয়োজন হয়। ওকে, এই 3টা ক্লিয়ার কিনা তোমরা আমাকে একটু জানো। 4 নাম্বার দেখো, এখান থেকে এখানে যেতে ধরো একটা পরাগরেণু যাবে, অনেক পরাগরেণু যেতে পারে, একটা পরাগরেণু যাবে, এবং আমরা কিন্তু নিশ্চয়তা দিতে পারি যে হ্যাঁ কাছাকাছি যেহেতু সে যেতে পারবে, তাই না? কিন্তু যেহেতু এদের মধ্যে একটা দূরত্ব আছে, তাহলে এই পরাগরেণুটা উড়ে এসে এখানে জুড়ে নাও বসতে পারে, অন্য জায়গায় চলে যেতে পারে। তার মানে আমরা বলতে পারি যে যেখানে স্বপরাগায়ন হয় সেখানে পরাগায়নটা মোটামুটি নিশ্চিত, যেখানে না হবেই, বাট পরপরাগায়ন একটু কিন্তু অনিশ্চিত। তাহলে 4 নাম্বার আমরা লিখে ফেলি, আমি এতটুকু এগুলো মুছে দিই। তাহলে 4 নাম্বার লিখি, পরাগায়ন, পরাগায়ন হচ্ছে নিশ্চিত, আর এখানে পরাগায়নটা হচ্ছে অনিশ্চিত। ওকে, তাহলে দেখো আমরা 9, 9, 18টা পড়বো, আমাদের 4টা অলরেডি হয়ে গেল। 5 নাম্বার, এখন চিন্তা করো, দুনিয়ার সকল আম গাছ তো এক না, তাহলে দুনিয়ার সকল জবা গাছ কিন্তু এক না, যেমন দুনিয়ার সকল মানুষ এক না, সকল মানুষই হোমো স্যাপিয়েন্স, বাট আমার সাথে তোমার কিন্তু অনেকগুলো অমিল আছে। সেরকম এরা একই প্রজাতি, মানুষও যেমন একই প্রজাতি, কিন্তু এদের মধ্যে আবার জিনগত বৈচিত্র্য আছে, অর্থাৎ এর জিনের সাথে এর জিনের মিল নাই। যেমন আমার জিনের কারণে আমার গায়ের কালার একরকম, অন্য একজন বা তোমাদের জিনের গায়ের কালার কারণে তোমাদের গায়ের কালার কিন্তু আরেক রকম। এটাকে আমরা বলি জিনগত বৈচিত্র্য। কি বলি এটাকে? জিনগত বৈচিত্র্য, অর্থাৎ জিনের কারণে যে একটা বৈচিত্র্যতা তৈরি হলো। তো লক্ষ্য করো, যেহেতু এই ফুল আর এই ফুল এরা একই প্রজাতির, তাহলে এদের মধ্যে তো জিনের কোনো পার্থক্য নেই। এই ফুলও যেমন হবে এই ফুলও তেমনই হবে, যেমনটা অভিন্ন যমজের বেলায় যেটা হয়, তাই না? যেদের একই গাছ থেকে তৈরি। তাই এই ফুলের পরাগরেণু যদি এরই গর্ভমুণ্ডের সাথে মিলিত হয় বা এটার সাথে এটার যদি মিলন হয়, তাহলে এদের মধ্যে জিনের কোনো পরিবর্তন কিন্তু হবে না। আর আমরা জানি জিন বৈশিষ্ট্য বহন করে, যে কোনো বৈশিষ্ট্যের জন্য দায়ী কে? জিন। তাহলে যদি জিনের পরিবর্তন না হয়, তাহলে নতুন যে উদ্ভিদটা তৈরি হবে সেখানে বৈশিষ্ট্যের কোনো কি চেঞ্জ আসবে না। এই হচ্ছে একটা সিম্পল কথা। তাহলে নাম্বার 5, আমি একটু সাউন্ডটা কমিয়ে রাখি, তোমরা লিখে রাখো, নতুন উদ্ভিদের বৈশিষ্ট্যের পরিবর্তন হয় না। একটু লিখে রাখো, আমি একটু সাউন্ডটা কমিয়ে দিই, নাহলে তোমাদের কানে বাজবে। তাহলে 5 নাম্বার কি বললাম? 5 নাম্বার কি বললাম? নতুন উদ্ভিদে বৈশিষ্ট্যের পরিবর্তন হয় না। কেন নতুন উদ্ভিদে বৈশিষ্ট্যের পরিবর্তন হয় না? কারণ এদের মধ্যে মিলনে যে উদ্ভিদ হয় এরা তো সব একই রকম, তাই উদ্ভিদটাও কি সেম জিনিস পাচ্ছে, চেঞ্জ হচ্ছে না। বাট দেখো
এই জবা ফুল আর এই জবা ফুলের মধ্যে জিনের কি অবশ্যই ভেরিয়েশন আছে, যেহেতু তারা দুইটা আলাদা প্রজাতি। বুঝতে পেরেছো? একই গাছের আবার দুইটা ফুল না, যেমন অভিন্ন যমজ যারা। তো যাই হোক, তাহলে যেহেতু এরা দুইটা আলাদা প্রজাতি, এদের জিন আর এদের জিনের মধ্যে পার্থক্য আছে, ফলে এর আর এর মিলনে যে বাচ্চাটা হবে সেখানে কিন্তু জিনগত একটা পার্থক্য হবে। এই যে জিনের পার্থক্য, এটা কি আমরা বলি জিনগত বৈচিত্র্য। এটাকে আমরা কি বলি? জিনগত বৈচিত্র্য। তাহলে আমরা বুঝতেই পারছি পরপরাগায়নে জিনগত বৈচিত্র্য, তাহলে এখানে তো হয় 5 নম্বর। তাহলে পরপরাগায়নে জিনগত বৈচিত্র্য সৃষ্টি হয়। তাহলে 6 নম্বর, স্বপরাগায়নে কি জিনগত বৈচিত্র্য সৃষ্টি হয় না। বুঝতে পারছো? তাহলে খেয়াল করো, যেহেতু জিনগত বৈচিত্র্য সৃষ্টি হয়, তার মানে এখানে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয়, কারণ জিনের চেঞ্জ হয়েছে, বৈচিত্র্য হয়েছে, তাহলে বৈশিষ্ট্য চেঞ্জ হবে। এটাই। এখন আরেকটা জিনিস তোমরা অনেকে একটু কম বুঝো, সেটা হচ্ছে প্রজাতির বিশুদ্ধতা। তাহলে স্বপরাগায়ন আর পরপরাগায়নের মধ্যে কোথায় প্রজাতির চরিত্রের বিশুদ্ধতা রক্ষা হয়? সো মনে রাখো, বিশুদ্ধ মানে কি? ধরো আমার একটা ক্যারেক্টার আছে বা আমার কিছু বৈশিষ্ট্য আছে, বা মনে করো আমি মিষ্টি, ওকে? তাহলে আমি যদি মিষ্টিই থাকি, তাহলে আমার চরিত্র বিশুদ্ধই আছে। এখন আমার সাথে যদি একটু লবণ মিশানো হয়, তাহলে আমি কিন্তু একটু ভেজাল হয়ে গেলাম। যেমন চালের সাথে যদি আমরা কোনো কিছু মিশাই, তাহলে সেটাকে আমরা কি ভেজাল চাল বলি না, পাথর মেশালে? সেরকম। তাহলে চাল যখন চালই থাকবে, তখন সেটা তো বিশুদ্ধ চাল, বাট চালের সাথে যখন অন্য কিছু অ্যাড হবে, তখন সেটা ভেজাল চাল। তাহলে দেখো, এদের জিন যেমন, এদের যে বাচ্চা হলো তার জিনটাও তেমন, কারণ এদের সাথে ওই বাচ্চার কোনো বৈশিষ্ট্যের চেঞ্জ হয়নি, বা হলেও খুব অল্প চেঞ্জ হয়েছে। বুঝতে পারছো? তাহলে এ যেমন ছিল বাচ্চাও তেমন, তার মানে কি বাচ্চাটাকে আমরা বলবো বিশুদ্ধ, কারণ জিনের বা বৈশিষ্ট্যের কোনো চেঞ্জ হয়নি। যেটা আমি একটু আগে বললাম যে চাল যেমন ছিল তেমনই আছে, কোনো ভেজাল দেওয়া হয়নি। বাট দেখো, এদের মিলনের ফলে যে বাচ্চাটা হবে, সেই বাচ্চাটা কিন্তু এই দুইটার মিশ্রণ হবে, ফলে ওই বাচ্চার মধ্যে একটা নতুন ক্যারেক্টার চলে আসবে। কিন্তু তার মানে একটা নতুন ক্যারেক্টার আসা মানে সে বিশুদ্ধ থাকলো না, নতুন কিছু তার মধ্যে আসলো। এটাই হচ্ছে চরিত্রগত বিশুদ্ধতা। তাহলে চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে এখানে, এখানে কিন্তু সেটা থাকে না, এখানে কিন্তু সেটা থাকে না। তো আশা করছি এই 7টা বিষয় তোমরা ক্লিয়ার। এখন তোমরা বলো তো, বিশুদ্ধ থাকা ভালো না খারাপ? অবশ্যই খারাপ। আমি তোমাদের কাছে আর শুনছি না, সময় কম তাই। তাহলে বিশুদ্ধ থাকাটা খারাপ কেন? এই যে দেখো, আমরা কিন্তু হুবহু আমাদের বাবা মায়ের মতো হইনি। তোমরা জানো যে আজ থেকে 100 বছর আগের মানুষরা যেভাবে জীবনযাপন করতো, আমরা কিন্তু একটু ভিন্নভাবে জীবনযাপন করছি। তো কেন আমরা পারছি? কারণ আমরা এই পরিবেশে কিন্তু একটা খাপ খাওয়াই নিচ্ছি। এই যে ভিন্ন পরিবেশে খাপ খাওয়িয়ে নেওয়াকে আমরা বলি অভিযোজন। তাহলে ভাইয়া, ভিন্ন পরিবেশ আসা মানে আমার ভিন্ন পরিবেশে খাপ খাওয়াই নিতে আমার কিছু চেঞ্জ হবে না। তাহলে যাদের মধ্যে চেঞ্জ আসে, চেঞ্জ আসা মানে হচ্ছে তার অভিযোজন হচ্ছে, সে বিভিন্ন পরিবেশে খাপ খাওয়াতে পারছে। যদি এই অভিযোজনটা না হতো, তাহলে সে খাপ খাওয়াইতে পারতো না, সে বিলুপ্ত হয়ে যেত। তাহলে এটাই হচ্ছে বিষয়, যেহেতু এদের মধ্যে জিনের একটা বৈচিত্র্য সৃষ্টি হয়েছে, তার মানে এরা অভিযোজিত হয়েছে, মানে নতুন বৈশিষ্ট্য এসেছে। অভিযোজন মানে কি? নতুন পরিবেশে টিকে থাকার জন্য যখন নতুন বৈশিষ্ট্যর উদ্ভব হয়। তাহলে সহজ কথা আমি যদি বলি, কোন পরাগায়নে অভিযোজন হচ্ছে, তাহলে ডেফিনেটলি পরপরাগায়ন। তাহলে অভিযোজন যার হয় সেই কিন্তু টিকে থাকে, না হলে যাদের হয় না তারা কিন্তু বিলুপ্ত হয়ে যায়। তাহলে আমি যদি বলি এই দুইটার মধ্যে কার প্রজাতি বিলুপ্ত হতে পারে, তাহলে উত্তর হবে স্বপরাগায়ন যাদের হয় তাদের প্রজাতি কিন্তু অচিরেই বিলুপ্ত হবে। তাহলে আরো 2টা পয়েন্ট আমরা পেয়ে গেলাম। তাহলে 8 নাম্বার ভাইয়া তোমরা লিখে ফেলো। এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমার বইয়ের পড়া, আমি বইটা থেকে সুন্দর করে সাজিয়ে তোমাদেরকে পার্থক্য করে দিচ্ছি এবং একটু এক্সপ্লানেশন দিচ্ছি, এই যা। তাহলে 8 নাম্বারটা দেখো, অভিযোজন ক্ষমতা কম। ওকে? আর এদের বেলায় অভিযোজন ক্ষমতা কি বেশি, বা এরা অভিযোজন হয় অ্যাকচুয়ালি। দেন 9 নাম্বার কি, যেহেতু অভিযোজন ক্ষমতা কম বা অভিযোজন হয় না, তাহলে এরা অচিরেই বিলুপ্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু এদের বেলায় সেই সম্ভাবনাটা কিন্তু নেই, তাহলে দেখো যে অলরেডি আমরা
9টা করে পড়ে ফেলছি, এখনো তো আবার উদাহরণ আছে, এই দুইটা দুইটা করে উদাহরণ, এটার কোনো ছন্দ দরকার নাই, তোমরা উদাহরণটা বই থেকে লিখে মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, যে কাদের স্বপরাগায়ন হয়, কাদের পরপরাগায়ন হয়। তাহলে আমি যদি একটু রিভাইজ করি এই বিষয়টা, সেটা হলো স্বপরাগায়ন মানে একটা গাছের একটা ফুলের মধ্যে হতে পারে দুইটা ফুল। তাহলে কমন সেন্স, যদি একটা গাছের মধ্যে ওই গাছেই, তাহলে এখানে বাহকের দরকার হচ্ছে না, এবং এই একটা গাছ থেকে অন্য গাছে যেতে হবে না, তাহলে পরাগরেণুর অপচয় কম হচ্ছে। এবং যেহেতু বাহকের প্রয়োজন হচ্ছে না, পরাগরেণুর অপচয় কম, এবং পরাগায়নটা খুব নিশ্চিত হচ্ছে, যেহেতু একটা গাছের মধ্যেই, অনেক দূরে হলে হয়তো বা কি নষ্ট হয়ে যেতে পারতো বা ঠিকঠাক নাও পৌঁছাতে পারতো। অ্যান্ড ফাইনালি এখানে বৈশিষ্ট্যের কোনো চেঞ্জ হয় না, কারণ জিনের বৈচিত্র্যই তো হয় না, একই গাছ তো। আর বৈচিত্র্য না হওয়া মানেই হচ্ছে অভিযোজন হচ্ছে না, আর অভিযোজন হচ্ছে না মানেই হচ্ছে বিলুপ্ত হওয়ার আশঙ্কা আছে। এবং যেহেতু বৈচিত্র্যের চেঞ্জ হচ্ছে না, তার মানে তারা যেমন ছিল তেমনই আছে, বিশুদ্ধ অবস্থায় আছে, তার সাথে কোনো এক্সট্রা ভেজাল যোগ হয়নি। এখানে ভেজাল যোগ হওয়াটাই কিন্তু ভালো। বুঝতে পেরেছো? একটা আওয়াজ দাও যে এতটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা। যদি বুঝতে পারো, তাহলে এখন আমরা পড়বো পরাগায়নের বাহক। এই যে পতঙ্গ পরাগী, কোন ফুল বড় ছোট, কোনটা আঠালো, এগুলো কিন্তু মনে থাকে না। আমি সাজিয়ে ওদের এক্সাম্পল গুলো একটা চমৎকার করে একটা প্রেজেন্টেশন দিচ্ছি, ইনশাল্লাহ দেখবা যে তোমাদের এখনই মুখস্থ থেকে যাবে ইনশাল্লাহ। তার আগে একটু বলো যে এটা বুঝছো কিনা। এই যে পার্থক্য করে দিলাম, আশা করছি এটা তোমাদের উপকার হবে। এবার আমরা চলে যাব কোথায়? চলে যাব বাহক বা পরাগায়নের মাধ্যম। তাহলে আমরা একটু পার্থক্যের মতো করে লিখি, পরাগায়নের মাধ্যম। ওকে, পরাগায়নের মাধ্যম অনেকগুলো আছে, এর মধ্যে 4টা ভাগে ভাগ করা যায়। যেমন একবারই বলে দিয়েছে প্রাণী পরাগী, সেই প্রাণীর আলাদা আবার ভাগ করা যায় মানুষের মাধ্যমে। সো একবারই 4টা তোমাদের বই আছে। তো এই 4টার মধ্যে এদের আমরা কিছু বৈশিষ্ট্য কম্পেয়ার করে করে পড়বো। এই 4টার মধ্যে একটা হচ্ছে পতঙ্গ পরাগী, অর্থাৎ পরাগরেণুটা কোন পতঙ্গের মাধ্যমে বাহিত হয়ে অন্য একটা ফুলের গর্ভমুণ্ডে পতিত হবে, সেরকম। একটা হচ্ছে বায়ু পরাগী, একটা হচ্ছে পানি পরাগী, এবং আরেকটা হচ্ছে প্রাণী পরাগী। এখন এদের কিছু কমন ক্যারেক্টার আছে, আবার অমিলও আছে, তো সেটাকে আমরা কম্পেয়ার করে পড়বো। তাহলে দেখবো যে খুব সহজেই 4টা জিনিসই সবকিছু মনে থাকছে। কারণ বইয়ে আগে এটার বর্ণনা, তারপর এটার, তারপর এটা, তারপর এটা, একটু এলোমেলো, ওভাবে মনে থাকবে না। এভাবে করলে ইনশাল্লাহ মনে থাকবে। তাহলে চলো নাম্বার 1 আমরা দেখব যে পতঙ্গ পরাগী যে ফুল, অর্থাৎ যে ফুলের পরাগরেণুটা পতঙ্গের মাধ্যমে বাহিত হয়, সেই ফুলগুলোর আকার কেমন হয়। তার মানে আমরা ওভারঅল সবগুলো পরাগী ফুলের আকারটা আগে দেখব। প্রথমে যে কমন সেন্সটা নিয়ে নাও, সেটা হচ্ছে বাতাস আর পানি পরাগী, মানে বাতাসের মধ্যে ভেসে যেতে হবে, পানির মধ্যেও ভেসে যেতে হবে। তার মানে অবশ্যই এই দুইটাকে হালকা হতে হবে, কোনো সন্দেহ নেই। বাট প্রাণী, ধরো মানুষ একটা ফুল নিয়ে গেল বা পতঙ্গ উড়ে সে নিয়ে যাবে, তাহলে সে কিন্তু একটু ভারী জিনিস বা একটু বড় সড়ো জিনিস নিয়ে যেতে পারবে। জাস্ট কমন সেন্স। তার মানে বায়ু পরাগী ফুল আর পানি পরাগী ফুলগুলো অবশ্যই হবে হালকা। বায়ু পরাগী, পানি পরাগী ফুল ডেফিনেটলি এরা হবে হালকা। বাট পতঙ্গ এবং প্রাণী পরাগী ফুলগুলো, যেহেতু প্রাণী বা পতঙ্গ এক ধরনের প্রাণী, তাহলে এরা যে ফুলগুলোকে নিয়ে যাবে সেগুলোর একটু ওজন বেশি থাকলেও সমস্যা নেই, তারা একটু ভারী হলেও সমস্যা নেই। তার মানে সহজ কথা, এই দুইজন যেহেতু ক্যারি করে নিয়ে যাবে, উড়ে উড়ে নিয়ে যাবে, হেঁটে হেঁটে নিয়ে যাবে, যেভাবেই যাক, তাহলে এই ফুলগুলো আকার একটু বড় হবে। সো বইয়ে যেটা বলা আছে পতঙ্গ পরাগী ফুলের বেলায় যে এটা একদম বড়, আর প্রাণী পরাগী ফুলের বেলায় বলা আছে মোটামুটি বড়। তো যাই হোক, বড় তো আছে, তাই না? আবার পাশে বলা আছে ছোট হলে পুষ্পমঞ্জরি, সেটা দরকার নেই। মোটামুটি বা ম্যাক্সিমাম ক্ষেত্রে কেমন, সেটাই আমরা মনে রাখবো। আর পানি পরাগীর হালকার পাশে আবার ক্ষুদ্র আছে, সো ডেফিনেটলি এটাও ক্ষুদ্র,
কিন্তু যেহেতু বইয়ে বলা নাই তাই আমরা লিখলাম না। সো এই হচ্ছে আকার। এবার আসো 2 নাম্বার। এই 4টা বাহকের মধ্যে বাতাস এবং পানির কোনো সেন্স অর্গান নাই, বা তারা তো গন্ধ বুঝতে পারবে না, বাতাস পানি। বাট প্রাণী, সে গন্ধের প্রতি একটা তার টান আছে। পতঙ্গের গন্ধের প্রতি একটা টান আছে। একটা পতঙ্গ সে উড়ে বেড়াচ্ছে, সে কেন ওই ফুলের কাছে যাবে? যদি সেই ফুলের বাজে গন্ধ থাকে তাহলে সে সেই ফুলের কাছেই যাবে যে তাকে আকর্ষণ করবে, যার গন্ধটা কি অনেক মিষ্টি বা সুন্দর। সো প্রাণীর বেলায়ও কিন্তু একই কথা। বাট অনেক ক্ষেত্রে প্রাণী কি করে, গন্ধ না থাকলেও যেতে পারে। সো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, প্রথমে যদি আমি রঙের বেলায় আসি তাহলে অবশ্যই রঙিন যে ফুলগুলো আকর্ষণ করবে সেই ফুলগুলোর কাছেই যাবে পতঙ্গ আর প্রাণী। কিন্তু বাতাস আর পানি তো যায় না। যায় কারো কাছে? বাতাস কি যায় ভাইয়া চলো তোমাকে নিয়ে যাই? না, বরং ওরাই উড়ে বাতাসের মাধ্যমে যায়। তাহলে এরা যাবে, যাওয়ার জন্য তাদেরকে আকৃষ্ট করতে হবে। তো তাহলে এরাই হচ্ছে রঙিন এবং আকর্ষণীয়। এরাই হচ্ছে রঙিন এবং আকর্ষণীয়। বাট এরা কিন্তু অতটা রঙিন বা আকর্ষণীয় না। আশা করি 2 নাম্বারটা তোমাদের ক্লিয়ার। এখন বলতে পারো ভাইয়া এগুলো কি? তাহলে আমি লিখছি না, এগুলো হয়তো বর্ণহীন লেখা যায়, কিন্তু আমি লিখছি না কারণ তোমার বইয়ে লেখা নেই। যা আছে আমি সেইটুকুই সাজিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছো তোমরা আমার কথা? যা আছে আমি সেইটুকুই সাজিয়ে দিচ্ছি। তাহলে এবার নাম্বার 3, যদি আমি সুগন্ধের কথা বলি, তাহলে রঙিন যারা বা আকর্ষণীয় যারা, তাদেরই গন্ধ আছে। তাহলে সুগন্ধ আছে, এদের নাই, এদের আছে। তাহলে সুগন্ধ কার আছে কার নাই, আশা করি তোমরা সেটাও পারবা। ওকে, পাশাপাশি প্রাণী, ধরো মানুষ। ধরো একটা মানুষ কিন্তু ইচ্ছা করে একটা পরাগরেণু নিয়ে যায় না। হয়তো বা ফুলের বাগান দিয়ে সে হাঁটছে, তার গায়ে পরাগরেণু আটকা পড়লো, সেটা গিয়ে আবার অন্য ফুলের স্ত্রীতে লেগে গেল। বুঝতে পারছো? তাহলে মানুষ কিন্তু একটা ফুলের কাছে মধু খেতে যায় না, যেটা পতঙ্গ, যেমন মৌমাছি, সেটা একটা পতঙ্গ। বিকজ মৌমাছি আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তোমরা আর্থ্রোপোডা নাম শুনেছো অবশ্যই ক্লাস 8-এ বা 7-এ। তো এরা হচ্ছে পতঙ্গ। তাহলে পতঙ্গ কিন্তু একটা ফুলে যায় মধু খেতে। বুঝতে পারছো? মানুষ তার মধু খেতে যায় না। তো যেহেতু পতঙ্গ মধু খেতে যাবে, বাতাস পানি তার মধু খাইতে যাবে না। প্রাণীর মধ্যে অনেক প্রাণী, কেন পতঙ্গ তো একটা প্রাণী, তাহলে হয় পতঙ্গকে আলাদা করলো, বিকজ এর একটা স্পেশাল ফিচার হচ্ছে সে মধু খাইতে যায়, অন্যান্য প্রাণীর ওই ফুলে মধু খাওয়ার জন্য যায় না। তো যাই হোক, এ কারণে কোন ফুলগুলোতে মধুগ্রন্থি থাকবে? পতঙ্গ পরাগী ফুল, এগুলোতে মধুগ্রন্থি থাকবে না। কিন্তু এইগুলোতে দেওয়া নাই, তাই আমি লিখছি না। এখানে শুধু আমি ক্রস দিয়ে দিলাম, যেটা বইয়ে আছে আমি সেখানে শুধু ক্রস দিয়ে দিলাম। ওকে, আচ্ছা। তবে যে কথাটা আমি বললাম যে সুগন্ধ, প্রাণীরা সবসময় যে গন্ধের জন্য যায় সেটাও না, মধুর মতো। তাই প্রাণী পরাগী ফুলগুলো সুগন্ধ থাকতেও পারে আবার নাও পারে। সো দুটোই এখানে তোমরা পাশাপাশি লিখে দাও। তাহলে কয়টা করে হলো? 4টা করে হলো। তাহলে 4 টোটাল 16টা জিনিস হলো। এখন আমি তোমাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে নাম্বার 5। আমি যদি বলি, তোমরা বুদ্ধি করে আনসার দাও তো ভাইয়া, যে এই 4 ধরনের ফুলের কার গর্ভমুণ্ড পালকের ন্যায় হওয়া উচিত? জাস্ট কমন সেন্স। এর মধ্যে কার গর্ভমুণ্ড পালকের ন্যায় হওয়া উচিত? আমি বলে দিচ্ছি। পালক যেহেতু বাতাসে ভেসে বেড়ায়, সো পালক যেহেতু একটু হালকা, বাতাসে ইজিলি ভাসতে পারবে, সো পালকের ন্যায় যদি বলে তাহলে উত্তর হবে বায়ু পরাগী। পালকের ন্যায় যদি থাকে উত্তর হবে বায়ু পরাগী। এছাড়া এরা আঠালো আছে, সেগুলো বাদ দাও। সো লাস্ট আমরা পড়বো এক্সাম্পল। সো নাম্বার 6 আমরা পড়বো উদাহরণ। উদাহরণটা মনে রাখবে এভাবে, যারা পানি পরাগী ফুল তার একটা এক্সাম্পল হচ্ছে পাতা শ্যাওলা। এটা এমনি মনে থাকবে, শ্যাওলা মানে হচ্ছে শৈবাল। এবং তোমরা অবশ্যই জানো যে শৈবাল পানিতে জন্মায়। শ্যাওলা বা শৈবাল কি একটু ভেজা জায়গায় জন্মায়। তো শ্যাওলা যেহেতু শৈবাল পানিতে জন্মায়, তাহলে পানি পরাগী ফুল হচ্ছে শ্যাওলা। ক্লিয়ার? এবার আসো প্রাণী পরাগী ফুল। তাহলে প্রাণী পরাগী ফুলের উদাহরণ মনে রাখবে এভাবে, একটা ফুলের নাম লিখি, যে ফুলের নামটা দিয়ে অনেক প্রাণীরও নাম আছে, অনেক মানুষেরও নাম আছে। শিমুল নামে অনেক বন্ধু বান্ধব আছে না? সো মনে রাখো প্রাণী, শিমুল তো একটা প্রাণী। যাই হোক, এভাবে মনে রাখো। যদিও শিমুল এটা উদ্ভিদের নাম, প্রাণীর নামও থাকে। তাহলে এভাবে মনে রাখো যে প্রাণী পরাগী ফুলগুলো হচ্ছে শিমুল কি করে? কদম তলায় কচু খায়, কিছু একটা। জাস্ট এই 3টা মনে রাখো যে শিমুল কি করে ভাইয়া?
শিমুল কদম তলায় কচু খায়, শিমুল কদম তলায় কচু খায়, শিমুল কদম তলায় কচু খায়, এটা হচ্ছে প্রাণী পরাগী ফুল। আর বায়ু পরাগী হচ্ছে ধান, বারবার পড়বা, বায়ু ধান, বায়ু ধান, ওকে, বা বাধা, বাধা একটাই বাধা, বায়ু হচ্ছে ধান, বায়ু হচ্ছে ধান, বা ধান বাঁধো, যে কোনো ভাবে ধান বাঁধো, বায়ু হচ্ছে ধান। তাহলে বাকিগুলো হচ্ছে কি পতঙ্গ পরাগী। আর যেহেতু পতঙ্গ মধু খেতে যায় এবং পতঙ্গ পরাগী ফুলগুলো কি হয়, রঙিন হয়। আমরা সবাই সবাই গোলাপের পরই জবাকে পছন্দ করি, হ্যাঁ, আবার ওই কি বলে স্টার জলসার জবা, সেটা ভাইব না, আমরা জবা আছে না, জবা লাল, অনেকে তো আবার গোলাপ না দিয়ে জবাই দেয়। আবার সরিষা খেতে কত, সরিষা খেতে কত ছবি টবি সেলফি তোলা দেখলে না কিছুদিন আগে, হ্যাঁ, মানুষ কি আকর্ষণ করছে, তাই না? তাহলে এই সরিষাটাও কিন্তু প্রাণী পরাগী হতে পারে, মানুষের মাধ্যমে হতে পারে, কিন্তু বইয়ে যেহেতু পতঙ্গ পরাগী আছে আমরা সেটাই, কারণ এর একটা স্পেশাল ফিচার হচ্ছে এখানে মধুগ্রন্থি থাকবে। আচ্ছা, এরপরে আরেকটা আছে কুমড়া ফুল। তোমরা দেখছো কত সুন্দর হলুদ হলুদ কুমড়া ফুল, অবশ্যই দেখার কথা। তাহলে এই যে রঙিন ফুলগুলো, এগুলো হচ্ছে পতঙ্গ পরাগী। সো এই এক্সাম্পল গুলো কিন্তু এমসিকিউ এর জন্য মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। তাহলে প্রাণীর বেলায় শিমুল একটা প্রাণীর নাম, শিমুল কি করে, কদম তলায় কচু খায়। শ্যাওলা শৈবাল তো পানিতে জন্মায়। বাধা, বায়ু পরাগী হচ্ছে ধান, বা ধান, বা ধান বাঁধো, বায়ু, একটু মনে থাকবে আশা করছি। আর পতঙ্গ পরাগী যে রঙিন, জবা, সরিষা এবং কুমড়া। ওকে, তো এই হচ্ছে আমাদের পরাগায়নের যে মাধ্যম, সেটাও আশা করি হয়ে গেল। এখন আমরা পড়বো নেক্সট টপিক। তোমরা একটু জানাও যে এই দুইটা টপিক বুঝছো কিনা, বা এই দুইটা টপিক তোমাদের মনে থাকবে কিনা, একটু কমেন্ট করে জানাও যে এই দুইটা টপিক বুঝছো কিনা বা থাকবে কিনা। এবং ইনশাআল্লাহ এই যে দুইটা টপিক পড়ালাম, দেখা গেল তোমরা এবার যারা পরীক্ষার্থী আছো, যাদের শর্ট সিলেবাস দিয়েছে, এই দুইটা টপিক থেকে একটা প্রশ্ন কমন পাবা। এমনও হতে পারে দুইটা প্রশ্ন কমন পেয়ে গেছে এমসিকিউতে। তো একটু কমেন্ট করে জানাও যে এই দুইটা বুঝতে পারছো কিনা। যদি পেরে থাকো, আমরা এখন আমাদের নেক্সট টপিক পড়বো পুং গ্যামেটোফাইট সৃষ্টি, যেটা হয়তো সবার জন্যই কাজে লাগবে, কিন্তু আমি ততটুকুই আলোচনা করব যতটুকু তোমাদের এসএসসি লেভেলে আছে। ইন্টারমিডিয়েটে তো আরো আছে, হায়ার ক্লাসে তো আরো অনেক আছে, বাট সব আলোচনা করে তো লাভ নাই, সব আলোচনা করে লাভ নাই। তোমাদের যতটুকু কাজে লাগবে ততটুকুই। এখন অত বেশি পণ্ডিত হওয়া যাবে না, এখন যা আছে ওইটুকুই আমরা সুন্দর করে শিখবো। তো বলো, এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা একটু জানাও। অল ক্লিয়ার? শাখাওয়াত, পারভেজ, একটু তোমাদের নামগুলো পড়ি, একটু কমেন্ট করো দেখি কে কোথা থেকে দেখছো। সবাই কি রাজশাহীর মানুষ? জারিন তাসনিম বলেছে ক্লিয়ার। ত্রিনা বলেছে হ্যাঁ, ইয়া আই আন্ডারস্ট্যান্ড। সিরাজুল ইসলাম, ওকে, ঠিক আছে, না বোঝার কিছু নাই। এই দুইটা টপিক মূলত মুখস্থ বিদ্যা, বাট আমি একটু সাজিয়ে গুছিয়ে দিয়ে কিছু একটু হালকা দুই একটা ট্রিক্স দিলাম, এবং আগেরটা তো আমি বোঝালাম। এবার যেটা পড়াবো এটা হচ্ছে টোটালি বোঝার পড়া, এটা হচ্ছে টোটালি বোঝার পড়া। সো পুং গ্যামেটোফাইট আর স্ত্রী গ্যামেটোফাইট কিভাবে ফর্মেশন হয়, ওকে, কি জিনিস এগুলো, চলো আমরা সেটা স্টার্ট করি। তো প্রথমে একটু কঠিনটা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট। প্রথমে আমরা একটু কঠিনটা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট। ওকে, তাহলে কোনটা স্ত্রী গ্যামেটোফাইট, কোনটা স্ত্রী গ্যামেটোফাইট এবং কিভাবে এটা ফর্ম হয় সেটা আমি এখন একটু বোঝাচ্ছি। তো স্ত্রী গ্যামেটোফাইট কিভাবে সৃষ্টি হয় এটা জানতে গেলে আগে আসলে না স্ত্রী গ্যামেটোফাইট কোন জিনিসটা সেটা জানা উচিত, বা সেটা জানা ভালো। তো তোমাদের বইয়ে একটা ছবি আছে ডিম্বকের, তোমরা দেখেছো কিনা, কত পৃষ্ঠা আমি সব ভুলে গেছি। একটা এরকম ডিম্বকের ছবি আছে, তো যদি ভুলে যাও আমি একটু ডিম্বকটা হালকা আঁকি। এবং তোমাদের হয়তোবা আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে এই ডিম্বকের ছবিটা পরীক্ষা আঁকতে দেয়, তোমাদের বইয়েও এই ছবিটা আছে, আমি আঁকলেই বুঝতে পারবা কোন ছবিটা। এবং পরীক্ষায় তোমাদের আসে কিনা আমার জানা নাই, আসলেও আসতে পারে, বাট আমি কোশ্চেন অ্যানালাইসিস করিনি তোমাদের। তো এই ডিম্বকের ভেতর আছে স্ত্রী গ্যামেটোফাইট। তাহলে কোন জায়গাটুকু স্ত্রী গ্যামেটোফাইট আমি চলো এঁকে দেখাই। তো সেই স্ত্রী গ্যামেটোফাইট আঁকার জন্য প্রথমে এরকম একটা থলে দিতে হবে। এরকম একটা কি দিতে হবে ভাইয়া? থলে, 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 যার মধ্যে কিছু থাকবে। এই থলের মধ্যে একটা নায়িকা থাকে, এই সেই নায়িকা। নায়িকাটা একটু বড় সড়ো, যে নায়িকার নাম হচ্ছে ডিম্বাণু।
যেহেতু নায়িকা বলেছি, শুক্রাণু হওয়ার চান্সই নাই। আর পরিচিত স্ত্রী, তাই না, এখানে শুক্রাণু থাকবে না। সেটা হচ্ছে ডিম্বাণু, নায়িকা। এবং বাংলা সিনেমায় তোমরা দেখেছো না যে নায়িকার আশপাশ কি থাকে, সাইড নায়িকা থাকে। তো এই নায়িকার দুই সাইডে একটু এর যে সাইডে যে ছোট দুইটা সাইড নায়িকা থাকে। তাহলে এই যে নায়িকা, যার নাম ডিম্বাণু লিখি, বা ইংরেজিতে আমরা বলি এগ, এবং নায়িকার সাইডে যারা থাকে তারা নায়িকাকে সাহায্য করার জন্যই কিন্তু থাকে। এই সাইড নায়িকা দুইটাকে আমরা বলি সহকারী কোষ। কি বলি? সহকারী। যার আবার ইংরেজি আছে, খুব সুন্দর একটা ইংরেজি, সিনার্জিট। এবং এই সিনার্জিট দিয়ে তোমাদের হয়তো বা সিনোনিমেও কাজে লাগতে পারে। সিনার্জিস্টিক ইফেক্ট কি বা সিনার্জিস্ট কি, যাই হোক সহকারী বাংলাটাই আমরা পড়ি। ইংরেজি যদি মনে রাখতে চাও তাহলে সহকারী কোষের ইংরেজিটা বই থেকে পড়ে নিও তোমরা। তাহলে দেখো, ডিম্বাণু, এই গোল্লাটা হচ্ছে নিউক্লিয়াস, আর চারদিকে একটা মেমব্রেন পর্দা দিয়েছি, তার মানে ডিম্বাণুটা একটা কোষ, সহকারী দুইটা, এটা হচ্ছে কি কোষ। এই তিনটা কোষকে একত্রে বলা হয় ডিম্বাণু যন্ত্র, বা অনেকেই গর্ভযন্ত্র বলে। ডিম্বাণু যন্ত্র বা গর্ভযন্ত্র অনেকেই বলে। ওকে, তো যেহেতু এদিকে নায়িকা সাথে তার সহকারী তিনজন, তিনটাই তো মেয়ে, এই তিনটার বিপরীতে এ পাশেও তিনজন থাকে। যেহেতু বিপরীতে থাকে তাই এদেরকে বলা হয় প্রতিপাদ, অর্থাৎ অপর দিকে, উল্টো দিকে। তাহলে এই তিনটা কোষকে আমরা কি বলবো? প্রতিপাদ কোষ। প্রতিপাদ কোষ। ক্লিয়ার? তাহলে টোটাল আমরা এখানে তিনটা কোষ, এখানে তিনটা, 6টা কোষ দেখলাম। বাট মাঝখানে দুইটা নিউক্লিয়াস থাকে, কিন্তু এদের চারদিকে কিন্তু সাইটোপ্লাজম থাকে না। তাই মাঝখানের এই দুইটাকে আমরা কোষ বলবো না, এদেরকে আমরা নিউক্লিয়াস বলবো। তাহলে এভাবে মনে রাখো, এদিকে তিনটা, এদিকে তিনটা, আর মাঝখানে এদিকে তিনটা মাইয়া, মনে করো এদিকে তিনটা পোলা, আর মাঝখানে থাকে দুই পক্ষের ঘটক, জামা কাপড় ছাড়া ঘটক। তার মানে এরা কোষ না, এরা হচ্ছে নিউক্লিয়াস। ক্লিয়ার? যেহেতু দুইজন, আমরা সবাই জানি সেকেন্ড মানে দুই, তো এই দুইটাকে আমরা বলবো সেকেন্ডারি নিউক্লিয়াস। কি বলবো এই দুটাকে? সেকেন্ডারি নিউক্লিয়াস। ক্লিয়ার? এই দুইটাকে আমরা বলবো সেকেন্ডারি নিউক্লিয়াস, কোষ না কিন্তু, মাইন্ড ইট। তাহলে এখন যদি আমি তোমাদেরকে কোশ্চেন করি, বলো তো ভাইয়া, এই যে যা আঁকলাম এখানে কয়টা কোষ আছে? কে বলতে পারবে? একটু জানাও তো। এই যে আঁকলাম এখানে কয়টা কোষ আছে? যা এঁকেছি দেখি তো, কে বলতে পারো এখানে কয়টা কোষ আছে? তার সাথে আমি একটা জিনিস বলে দিই, প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি বাংলা যদি হয় মুখ্য, সেকেন্ডারি মানে আমরা জানি গৌণ, তাই সেকেন্ডারি নিউক্লিয়াসকে গৌণ নিউক্লিয়াসও বলে। ক্লিয়ার? তাহলে আমাকে একটু জানাও তো এখানে কয়টা কোষ আছে? আমি কি প্রশ্ন করেছি, কোষ না নিউক্লিয়াস? কয়টা কোষ আছে? এই যে ছবিতে কয়টা কোষ দেখতে পাচ্ছ? একটু কমেন্ট করে জানাও, আমি তোমাদের কমেন্ট পড়ছি। ছেলেমেয়েরা একটু কমেন্ট করে জানাও যে এখানে কয়টা কোষ আছে। আমি ওয়েট করছি, একটু জানাও দেখি কে বলতে পারো যে এখানে কয়টা কোষ আছে। দেখি তো পারে কিনা। সঞ্জিদা সারা বলেছে 6, সিরাজুল ইসলাম বলেছে 6, শাখাওয়াত পারভেজ বলেছে 6। এতজন যখন 6 বলছো, মালিহা মিমি বলেছে 6টা, জারিন বলেছে 6টা, রুদ্র বলেছে 6টা। আচ্ছা, যে প্রশ্নটা করেছি এটা তোমাদের বইয়ের প্রশ্ন না, বাইরে থেকেই করেছি। এটা না জানলেও হবে, এটা ভুল করলেও সমস্যা নেই। তো তোমরা ভুল করেছো, এখানে 7টা কোষ আছে। এই 3 আর এই 3, এই 6টার কথা তো বলেছো। আচ্ছা, এই পুরোটা একটা কোষ না? এই পুরোটাই তো একটা কোষ ভাইয়া, যার মধ্যে এই যে দুইটা নিউক্লিয়াস, যার মধ্যে আরো ছোট ছোট কোষ আছে। তাহলে পুরোটাও আবার একটা কোষ, তাহলে টোটাল 7টা কোষ। যদি বলে নিউক্লিয়াস কয়টা, তাহলে 8টা। এই যে 1 2 3 4 5 6 7 8, নিউক্লিয়াস 8টা, কোষ হচ্ছে 7টা। এই কারণে এই ধরনের কোষকে পলিগোনাল কোষ বলে। তো সেগুলো তোমাদের বইয়ে নাই, ইন্টারমিডিয়েটে উঠলে তোমরা শিখবা।
যাই হোক, তার মানে ভুল করেছো। আচ্ছা, তো এই কারণেই তো প্রশ্ন করা, পারলে কি এত সহজে সহজ জিনিস প্রশ্ন করা হয়? এবার আসেন এই ছবির মধ্যে যা দেখতে পাচ্ছ সেটাই হলো স্ত্রী গ্যামেটোফাইট। তাহলে আমি বলেছি আমি যা বানাতে চাই, আমি যদি নাই জানি সেটাকে আমি কি বানাবো, তখন ওই বানানোর প্রসেসটা আগে শিখলে তো আমি কিছু বুঝবো না। তাহলে এটাই হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট। এর আরেকটা নাম হচ্ছে ভ্রূণথলি। এই যে এই পুরোটা বাইরের এটা একটা থলে, বুঝতে পারছো? তো বলা হয় এই ভ্রূণথলির মধ্যে যতগুলো কোষ আছে, এই সবগুলো কোষ আর ভ্রূণথলি পুরোটাই হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট। তাহলে টার্মটা আমি একটু যদি বোঝাই, এই সবার বাইরে যেটা দেখছো এটা হচ্ছে থলে, যেটাকে আমরা বলি ভ্রূণথলি। প্রশ্ন হতে পারে ভাইয়া এর ভেতরে তো ভ্রূণ পেলাম না, এর ভেতরে আমি ডিম পেলাম, তাহলে এটার নাম ডিম্বথলি হওয়া উচিত ছিল। কিন্তু ভাইয়া এই ডিম্বাণুর সাথে তো শুক্রাণু বাবাজি এসে কাহিনী করে নিষেক হয়ে জাইগোট হবে, রাইট? এবং সেই জাইগোটটা তো পরে ভ্রূণ হবে, তার মানে এক সময় এটা তো ভ্রূণকেই ধারণ করবে, তাই এর নাম আগে থেকেই লেখা হয়েছে ভ্রূণথলি। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে ভ্রূণথলি প্লাস এই টোটালটা হচ্ছে ভ্রূণথলি প্লাস এই ভ্রূণথলিতে অবস্থিত যত কোষ নিউক্লিয়াস আছে এরা সবাই মিলেই হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট। তাহলে স্ত্রী গ্যামেটোফাইট মানে যা দেখছি পুরোটা। তাহলে ভ্রূণথলি প্লাস এতে অবস্থিত যা কিছু আছে, পরীক্ষা আবার লিখিও না এতে অবস্থিত যা কিছু আছে স্যার, তো এইখানে। তাহলে এতে অবস্থিত কোষ এবং নিউক্লিয়াসকে বলা হয় স্ত্রী গ্যামেটোফাইট। লিখিয়ে দিই, এতে অবস্থিত কোষ ও নিউক্লিয়াস কে বলা হয় স্ত্রী গ্যামেটোফাইট। এখন কিভাবে স্ত্রী গ্যামেটোফাইট তৈরি হয় সেটা আমরা শিখব। চলো আমরা এখন দেখি। আশা করছি আরো অনেক নতুন কিছু শিখতে পারবা। সেই নতুন কিছু মানে এই না যে বাইরের কিছু, তোমাদের বইয়ের মধ্যেই, বাট 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 শিখতে পারবা। আসছি এখন আমি তোমাদেরকে বলেছি যে ভাইয়া ডিম্বকের ছবি তোমাদের বইয়ে দেওয়া আছে, তাহলে আমি তো এঁকেছি ভ্রূণথলি, আই মিন স্ত্রী গ্যামেটোফাইট, আমি তো ডিম্বক আঁকিনি। তো চলো ডিম্বকটাও এঁকে দেখাই কিভাবে আঁকবা। তাহলে ডিম্বক আঁকার জন্য প্রথমে এরকম একটা ভ্রূণথলি আঁকবা। এতটুকু তো পারবে তোমরা সবাই? আচ্ছা, যদি এতটুকু পারো এরপর যে কাজটা করতে হবে, এর চারদিকে আরেকটা এরকম টিস্যু দিতে হবে, সেখানে অনেকগুলো এরকম কোষ দিতে হবে। এটা একটা টিস্যু, যেহেতু অনেকগুলো কোষ নিয়ে তৈরি, এটা একটা টিস্যু। এবং এই টিস্যুটার কি করবে জানো, এই থলের মধ্যে তো ভ্রূণ থাকবে, সেই ভ্রূণকে এই টিস্যুটা পুষ্টি দিবে। তাহলে সে ভ্রূণকে কি পুষতেছে, তাই তার নাম হচ্ছে ভ্রূণ পোষক টিস্যু। বলো কি বলেছি? আমি লিখিয়ে দিই, এই টিস্যুটার নাম হচ্ছে ভ্রূণ পোষক টিস্যু, যার একটা ইংরেজি হচ্ছে নিউসেলাস। এটা মনে রাখো, নিউসেলাস। তাহলে ভ্রূণ পোষক টিস্যু, যেহেতু এই টিস্যুগুলো ভ্রূণের চারদিকে আছে, এরা ভ্রূণকে পুষ্টি দিবে, তাই এদেরকে বলা হয় ভ্রূণ পোষক টিস্যু বা নিউসেলাস। তাহলে ডিম্বক আকার মোটামুটি শেষ। এখন যে কাজটা করবা, আমি জানি না তোমাদের আঁকতে দেয় কিনা, এখন এখান থেকে প্রথমে এরকম করে একটা দিবা, এরকম আর একটা দিবা। কয়টা হয়েছে? দুইটা। এবং এদিক থেকেও এরকম একটা দিবা, বাট যখন দুইটা দিবা, 2 নাম্বারটা দেওয়ার সময় ফ্রি হ্যান্ডে এভাবে একটা টান দিবা। ওকে, এই যে হয়ে গেল ডিম্বক। এটাই ইন্টারমিডিয়েটে কিন্তু আঁকতে দেয়। তোমাদের আঁকতে দেয় কিনা তোমরা একটু দেখো, তোমাদের টিচাররা হয়তো অবশ্যই বলেছে। আর আমি আসলে আগের বছরের প্রশ্ন দেখিনি, না দেখলে তো আমি বলতে পারবো না যদি আঁকতে দেয় এটা। এবং এদের লেভেলিং গুলো করে, এটা হচ্ছে ডিম্বক নাড়ি, ডিম্বক নাভি, ডিম্বক মূল, এই ভেতরে গুলো তো হয়েছে, এটা ডিম্বক ত্বক। আমি আরেকটা জিনিস লেভেলিং করতে চাই, সেটা হচ্ছে শুক্রাণু যেহেতু ছিদ্র দিয়েই ডিম্বাণুর কাছে যাবে, তাহলে ছিদ্রটা ডিম্বাণুর কাছেই থাকবে। তাহলে ডিম্বাণুর কাছে এই যে একটা ছিদ্র দেখছো, এই ছিদ্রটার নাম হচ্ছে ডিম্বক রন্ধ্র। এই ছিদ্রটার নাম হচ্ছে ভাইয়া ডিম্বক রন্ধ্র, যেটাকে মাইক্রোপাইল বলা হয়। যেটাকে কি বলা হয়? মাইক্রোপাইল। ওকে, তো আশা করছি এতটুকু ক্লিয়ার। তবে আমার উদ্দেশ্য ডিম্বক আঁকা ছিল না, স্ত্রী গ্যামেটোফাইট কি সেটা বোঝাইছি। এখন আমাদের দুইটা টার্ম লাগবে, ভ্রূণ পোষক টিস্যু আর ডিম্বক রন্ধ্র। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে ডিম্বক রন্ধ্র আর এই হচ্ছে ভ্রূণ পোষক টিস্যু। এতটুকু বুঝছো কিনা? এইটা একটু পরেই কাজে লাগবে, এ কারণেই আমি এই বিষয়টা একটু জানালাম। একটু আওয়াজ দাও এতটুকু বুঝছো কিনা। যদি বুঝে থাকো তাহলে এবার আমরা দেখবো কিভাবে
এই স্ত্রী গ্যামেটোফাইটটা তৈরি হয়। ওকে ওকে, চলো দেখি শুরু করি। লক্ষ্য করো, এই যে ভ্রূণপোষকটা দেখছো, ভ্রূণপোষক টিস্যুটা দেখছো, এই ভ্রূণপোষক টিস্যু তো এখানেও আছে, এদিকেও আছে। এই জায়গাটা হচ্ছে ডিম্বক মূল। তাহলে একটা জিনিস আমার সাথে বলো, ভ্রূণপোষক টিস্যু ডিম্বক মূলের দিকেও আছে, ডিম্বক রন্ধ্রের দিকেও আছে। তো বলা হয় ডিম্বক রন্ধ্রের দিকের যে ভ্রূণপোষক টিস্যু, সেই ভ্রূণপোষক টিস্যুটা থেকেই মূলত এই যে ভ্রূণথলি বা কি বলে এটার নাম, স্ত্রী গ্যামেটোফাইট, সেটা তৈরি হয়। তাহলে কিভাবে সেটাই আমরা এখন দেখব। তাহলে লেখো ডিম্বক রন্ধ্রের দিকের ভ্রূণপোষক টিস্যুর একটি কোষ। কি বলেছি? ডিম্বক রন্ধ্রের দিকের যে ভ্রূণপোষক টিস্যু আছে তার একটা কোষ। এই কোষটা থেকেই তৈরি হবে একটা স্পোর। বলো কি তৈরি হবে? একটা স্পোর মানে রেণু। তাহলে আমি একটু হালকা হিন্স দেই আগে, এখন একটু শুনতে হবে, তারপরে মাথায় ঢুকবে। স্ত্রী গ্যামেটোফাইট তৈরি হয় স্পোর থেকে। স্পোর হচ্ছে হ্যাপ্লয়েড, স্পোরের বাংলা হচ্ছে রেণু। তাহলে স্ত্রী গ্যামেটোফাইট তৈরি হয় স্পোর থেকে। পুং গ্যামেটোফাইটও তৈরি হয় স্পোর থেকে, যেমন পরাগ রেণু নামের শেষে রেণু, ওটা একটা স্পোর। তাহলে আমি কি বললাম? স্ত্রী গ্যামেটোফাইট তৈরি হয় স্পোর থেকে। আর স্পোর তৈরি হয় স্পোর মাতৃকোষ থেকে। বলে স্পোর তৈরি হয় কোত্থেকে? স্পোর মাতৃকোষ থেকে। তাহলে স্পোর মাতৃকোষ থেকে কি তৈরি হয়? স্পোর। তো স্পোর হ্যাপ্লয়েড, কিন্তু মাতৃকোষ হচ্ছে ডিপ্লয়েড, যেহেতু এগুলো হচ্ছে দেহকোষ। তো যারা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড বোঝো না তাদের জন্য আজকে আমি বোঝাবো না। যদি তোমাদের প্রবলেম থাকে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, আলাদা আলোচনা করব। তাহলে আমি কি বলেছি? স্পোর হচ্ছে হ্যাপ্লয়েড, আর স্পোর তৈরি হয় স্পোর মাতৃকোষ থেকে। তার মানে একটা স্পোর মাতৃকোষ থেকে 4টা স্পোর তৈরি হবে। কারণ ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হওয়া মানে মিওসিস বিভাজন, কোষ বিভাজন তো পড়েছো, আমি ধরে নিয়েছি তোমরা পারো। এবং মিওসিস প্রক্রিয়ায় একটা কোষ থেকে 4টা কোষ হয়, 4টা অপত্য কোষ হয়। তাহলে স্পোর মাতৃকোষ থেকে 4টা স্পোর আমরা পেয়েছি। ক্লিয়ার? তাহলে স্পোর থেকে তৈরি হবে স্ত্রী গ্যামেটোফাইট, আর সেই স্পোর তার মাতৃকোষ থেকে তৈরি হলো। আর এই স্পোর মাতৃকোষটা আর কিছুই না, সেটাই হচ্ছে ডিম্বক রন্ধ্রের দিকের যে ভ্রূণপোষক টিস্যু তার একটা কোষ। বুঝতে পেরেছো? একটু আগে যে আমরা ভ্রূণপোষক টিস্যুটা আঁকালাম, এই যে ভ্রূণপোষক টিস্যু, এই দিকের ভ্রূণপোষক টিস্যু, ধর এইখানকার এই কোষটাই স্পোর মাতৃকোষ হিসেবে কাজ করে। ক্লিয়ার? আচ্ছা, এবার কি হয়? তাহলে যদি এটা একটা স্পোর মাতৃকোষ হয়, সেই স্পোর মাতৃকোষ থেকে কয়টা কোষ হবে? 4টা কোষ হবে। এবং এই 4টার নামই হচ্ছে স্পোর। কিন্তু অধিকাংশ জীবে এই 3টা স্পোর নষ্ট হয়। আমি বলেছি অধিকাংশ, তার মানে কিছু কিছু জীবে 2টা নষ্ট হয়, কোথাও আবার কি কোনোটাই নষ্ট হয় না, 4টা থেকেই হয়। কিন্তু অধিকাংশ জীবে এই 3টা নষ্ট হয়। তাহলে থাকে কয়টা? থাকে হচ্ছে, আমি একটু পাশে লিখি, থাকে কয়টা? থাকে হচ্ছে, তো এই 3টা নষ্ট হয়ে গেল, তাহলে থাকে হচ্ছে একটা, এই নিচের দিকের কোষটা থাকে। তাহলে এই নিচের দিকের কোষটাতে এরপর 3বার মাইটোসিস বিভাজন হয়। তবে এটাকে আমরা একদম মাইটোসিস বিভাজন বলবো না, আমরা এটাকে বলবো ক্যারিওকাইনেসিস। তোমরা হয়তো এই টার্মটা শুনেছো, তোমরা নিশ্চয়ই জানো ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। যেমন তোমরা পড়েছো প্রোক্যারিওট মানে আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, তাই না? তাহলে ক্যারিয়ন যখন ডিভাইড হয় সেটাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। দেখো কিভাবে হচ্ছে। তাহলে এটা একটা কোষ, এই কোষের নিউক্লিয়াসটা প্রথমে ডিভাইড হয়ে এরকম 2টা হয়। তাহলে নিউক্লিয়াস ডিভাইড হলো, আমরা জানি মাইটোসিস মানে নিউক্লিয়াস ডিভাইড হবে, দেন সাইটোপ্লাজম ডিভাইড হবে। এটা হচ্ছে সাইটোপ্লাজম ডিভাইড, সাইটোকাইনেসিস। কিন্তু এখানে কিন্তু তা হয় না, এখানে শুধুমাত্র নিউক্লিয়াসটা ডিভাইড হয়ে 2টা হয়। সাইটোকাইনেসিস কিন্তু হয় না, জাস্ট নিউক্লিয়াস ডিভাইড হয়। বুঝতে পেরেছো?
তাহলে এটাকে আমরা ক্যারিওকাইনেসিস বলতে পারি, জাস্ট ক্যারি অন, অর্থাৎ নিউক্লিয়াস ডিভাইড হয়েছে। তো তোমাদের বইয়ে এত কথা নাই, তুমি শুধু বলো এভাবে যে 4টা স্পোর হয়, 3টা নষ্ট হলো, উপরের 3টা নষ্ট হলো, আর নিচের স্পোরের নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে 2টা হয়। এরপরে সেই 2টা বিভাজিত হয়ে যাবে 4টা নিউক্লিয়াস, এবং সেই 4টা বিভাজিত হয়ে যাবে 8টা নিউক্লিয়াস। তাহলে কয়বার? অনেকেই বলে 3বার মাইটোসিস হলো। হ্যাঁ, যেহেতু ক্যারিওকাইনেসিস এক ধরনের মাইটোসিসেরই পার্ট, তাই এটাকে আমরা মাইটোসিস বলবো, কিন্তু এটা অ্যাকচুয়াল মাইটোসিস না, শুধু নিউক্লিয়াস ভাগ হয়েছে। ভাগ হয়ে কয়টা হলো? 8টা। এতটুকু ক্লিয়ার? এই যে 8টা হলো, এই 8টার মধ্যে 3টা উপরে থাকবে, 3টা নিচে থাকবে, আর এর একটা চলে আসবে সেন্টারে। তা দেখো তো ভ্রূণথলির মতো হয়েছে না? ভ্রূণথলিতে একদিকে 3টা, অপর দিকে 3টা, আর মাঝখানে কয়টা? 2টা। এন্ড ফাইনালি এই দিকে যে 3টা নিউক্লিয়াস থাকলো, সেই 3টা নিউক্লিয়াসের চারদিকে সাইটোপ্লাজম তৈরি হলো। মানে এবার সাইটোপ্লাজমটা ভাগ হয়ে গেল। এর ভেতরে তো সবই সাইটোপ্লাজম, এবার সাইটোপ্লাজম গুলো ভাগ হলো, এই যে আলাদা আলাদা মেমব্রেন হলো, মানে কি ভাগ হলো। তার মানে এখন সাইটোকাইনেসিসটা হচ্ছে, সাইটোপ্লাজমের ভাগটা হচ্ছে। এ পাশের 3টা নিউক্লিয়াসের চারদিকেও পর্দা তৈরি হয়ে ভাগ হচ্ছে, কিন্তু মাঝখানের এই 2টা নিউক্লিয়াসের চারদিকে পর্দা তৈরি হয় না। এবং এখন তো তোমরা জানোই কার নাম কি, আর এটাই হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট বা ভ্রূণথলি। ক্লিয়ার? তাহলে ভ্রূণথলির প্রসিজারটা যদি আমরা পড়ি যে কিভাবে তৈরি হয়, ভ্রূণথলিটা তৈরি হয় স্পোর থেকে, আর স্পোর আসে স্পোর মাতৃকোষ থেকে, মাতৃকোষটা আসে ডিম্বক রন্ধ্রের দিকের ছিদ্রের দিকের যে ভ্রূণপোষক টিস্যু তার কোষ থেকে, বা সেই কোষটাই মাতৃকোষ হিসেবে কাজ করে। স্পোর কি হয়? স্পোর 4টা, এর মধ্যে উপরে 3টা নষ্ট হয়, থাকে কয়টা? একটা। তার নিউক্লিয়াস প্রথমে 2টা, তারপর 4টা, তারপর 8টা হয়। এই 8টার মধ্যে 3টা একদিকে, বাকি 3টা আরেকদিকে, মাঝখানে চলে আসে 2টা। উপরের নিচের 3টার চারদিকে সাইটোপ্লাজম মানে একটা প্রাচীর তৈরি হয়, আবৃত, মানে সাইটোকাইনেসিস হয়ে যায়, দেন তো তাদের একটা আলাদা নাম হয়ে যায়। এই হয়ে গেল স্ত্রী গ্যামেটোফাইট। প্রশ্ন হতে পারে যে ভাইয়া কোন পাশের 3টা ডিম্বক রন্ধ্র হবে? তাহলে সেটার উত্তর হচ্ছে, এই যে আমরা তো নরমালি জানি এটা ডিম্বক রন্ধ্র, তাহলে মনে করো এই কোষটা নেওয়া হয়েছে, তাহলে এই কোষটা থেকে কয়টা কোষ হয়েছে? 4টা। তাহলে নিচেরটা আছে, সেই নিচের কোষে তাহলে নিচের দিকে যারা থাকবে সেটাই হবে রন্ধ্র, বিকজ সেটাই তো রন্ধ্রের দিকে। তাহলে নিচের দিকে যেটা আছে সেটাই হয়ে যাবে রন্ধ্রের দিকের কোষ। দেখো একটু কমেন্ট করে জানাও যে স্ত্রী গ্যামেটোফাইট কিভাবে ফর্মেশন হয় সেটা বুঝছো কিনা, এবং আশা করছি এরপরে বই পড়লে আর কোনো প্রবলেম থাকবে না। হ্যাঁ, মাইটোটিক বলা যাবে, কারণ ক্যারিওকাইনেসিস তো মাইটোসিসেরই পার্ট, বাট আমি তোমাদেরকে বোঝালাম এটা এক্সাক্ট মাইটোসিস না, মাইটোসিসের একটা অন্যরকম টাইপের ধরন বলতে পারো, কিছুটা মাইটোসিস, কারণ মাইটোসিসে ক্যারিওকাইনেসিস হওয়ার পর সাইটোকাইনেসিস হবে, কিন্তু এখানে ক্যারিওকাইনেসিস হচ্ছে আগে 3বার, তারপর শেষে সাইটোকাইনেসিস হচ্ছে, এর মধ্যে আবার এই 2টাতে হচ্ছে না। এটা একটা স্পেশাল ডিভিশন বলতে পারো, কিন্তু সেটা অবশ্যই মাইটোসিসেরই পার্ট, বাট মিওসিস বলা যাবে না এটাকে। ওকে, তো চলো পুং গ্যামেটোফাইট কিভাবে সৃষ্টি হয় সেটা দেখানোর পর তাহলে লক্ষ্য করো এই যে স্ত্রী গ্যামেটোফাইটের মধ্যে নায়িকা ডিম্বাণু তৈরি হয়েছে। তাহলে এবার চলো আমরা নায়ক কিভাবে তৈরি হয় দেখাই, এন্ড নেক্সট দিন এই নায়ক নায়িকার ফিউশন, মিলনটা কিভাবে হয় সেটা আমরা আলোচনা করব। আজকে কত মিনিট হলো? কয়টা বাজে এখন? 4:02 বাজে। তার মানে আমরা 3টায় নিতে চেয়েছিলাম, স্টার্ট করেছি 8-এ, এখনো 6 মিনিট আছে 1 ঘন্টা হওয়ার। তো চলো আমরা পুং গ্যামেটোফাইটটা কিভাবে হয় সেটা আজকে দেখাই, এবং আশা করছি এই যে 2টা টপিক পড়ালাম এর মধ্যে একটা রিটেনে থাকবে, আর এমসিকিউ তে তো মাস্ট। এখন তোমরা এই পুরো টপিকের মধ্যে 2টা এমসিকিউ কমন পাবে ইনশাআল্লাহ। তো পুং গ্যামেটোফাইট কতটুকু, তো পুং গ্যামেটোফাইট পড়ার আগে আমি একটা প্রশ্ন করতে চাই। একটু আগে তো আমরা স্ত্রী গ্যামেটোফাইট পড়লাম, তাহলে তোমাকে যদি এখন বলা হয় স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ কোনটা, তোমরা কি আনসার দিবা? যেহেতু স্ত্রী গ্যামেটোফাইটটা স্পোর থেকে তৈরি হয়, তাহলে স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ হচ্ছে স্পোর। স্পোরের বাংলা কি? রেণু। তাহলে রেণু তো পরাগ রেণু আছে, তাহলে এই রেণুটা যেহেতু স্ত্রী গ্যামেটোফাইট তৈরি করে একে আমরা বলবো স্ত্রী রেণু। তাহলে মনে রাখো স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ হচ্ছে স্ত্রী রেণু।
স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ হচ্ছে স্ত্রী রেণু। তাহলে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ কি? সেটা হচ্ছে একটা রেণু, যেটার নাম পুং রেণু, আর সেটাই হচ্ছে পরাগ রেণু। সেটাই হচ্ছে পরাগ রেণু। তাহলে এই দুইটা কিন্তু আলাদা এমসিকিউ, যে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ হচ্ছে পরাগ রেণু, স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ হচ্ছে স্ত্রী রেণু, যেটা অ্যাকচুয়ালি স্পোর। এবং একটা সুন্দর ব্যাপার বলি, সেটা হচ্ছে নরমালি আমরা জানি ডিম্বাণুর আকার বড় হয় সাইজ, আর শুক্রাণুর আকার একদম পিচ্ছি হয়। তার মানে পোলার রেণুটা বা পোলা বলতে ছেলেদের যে রেণু সেটা ছোট হবে, আর স্ত্রীদেরটা হবে বড়। তাহলে এই রেণু মানেও স্পোর, এই রেণু মানেও স্পোর। যেহেতু পরাগ রেণুটা ছোট হবে, মাইক্রো মানে যেহেতু ছোট, তাই পরাগ রেণুটাকে আমরা বলবো মাইক্রোস্পোর, আর মেগা মানে যেহেতু বড়, স্ত্রী রেণুটাকে আমরা বলবো মেগাস্পোর। ওকে, সো ইংরেজিতে মাইক্রোস্পোর মেগাস্পোর লেখা থাকতে পারে, আমি খেয়াল করি নাই। দেখো, এটাই কিন্তু পরাগ রেণুর অপর নাম। প্রশ্ন হতেই পারে কেন পরাগ রেণু ছোট? কারণ নর্মালি কিন্তু আমাদের দেহে, মানুষের দেহে ডিম্বাণুটাই হচ্ছে সবচেয়ে বড় কোষ, শুক্রাণু হচ্ছে ছোট কোষ। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা দেখি কিভাবে পুং গ্যামেটোফাইট সৃষ্টি হয়। সেটা খুব সহজ। আমি বলেছি যে স্ত্রী গ্যামেটোফাইট কঠিন, এবং সেটা আমি একটু আগেই পড়া দিলাম। পুং গ্যামেটোফাইট খুবই সহজ। তাহলে প্রথমে যেহেতু পরাগ রেণু থেকে পুং গ্যামেটোফাইট তৈরি হয়, আমি একটা পরাগ রেণু এঁকে ফেললাম। যেমনটা ওইখানে আমি একটা স্পোর এঁকেছি, কিন্তু স্পোর এসেছে স্পোর মাতৃকোষ থেকে। তাহলে পরাগ রেণু আসবে পরাগ রেণু মাতৃকোষ থেকে। স্পোর মাতৃকোষ আসছে ভ্রূণপোষক টিস্যু থেকে, আর পরাগ রেণু মাতৃকোষ আসবে ভ্রূণথলি, যেটা মানে পরাগথলি, যেটা সেখানে যে আর্কিস্পোরিয়াল কোষ। এত কথা তোমাদের বইয়ে নাই, তাই আমি ওইদিকে যাচ্ছি না, আমি পরাগ রেণু থেকে স্টার্ট করছি। সো মনে করো এটা একটা পরাগ রেণু, যেখানে একটা নিউক্লিয়াস আছে, এবং পরাগ রেণু হচ্ছে হ্যাপ্লয়েড। পরাগ রেণু হচ্ছে হ্যাপ্লয়েড, সেটা একটা পরাগ রেণু, এটা একটা পরাগ রেণু। ওকে, আচ্ছা, তো এর মধ্যে যে নিউক্লিয়াসটা আছে, সেই নিউক্লিয়াসটার চারদিকে তো সাইটোপ্লাজম আছে, এবং যদি আমরা স্ট্রাকচার দেখি পরাগ রেণুর যে আবরণ, সেটার দুইটা ঝিল্লি আছে। বাইরেরটাকে আমরা বলি এক্সাইন, যেহেতু এক্সো মানে বাইরে, যেহেতু এক্সো কথাটার অর্থ বাইরে, বাইরেরটাকে আমরা বলি এক্সাইন। আর ইন মানে যেহেতু ভেতরে, ভেতরেরটাকে আমরা বলি ইনটাইন। তো কি হয়, প্রথমে পরাগ রেণু এখনো মনে করো পরাগ থলির মধ্যেই আছে, পরাগ রেণু এখনো বের হয়নি। তো এই পরাগ রেণুর মাইটোসিস ডিভিশন হয়। সো মাইটোসিস ডিভিশন হওয়া মানে কি, নিউক্লিয়াস দুইটা হবে। কিন্তু নিউক্লিয়াস দুইটা হওয়ার পর যখন সাইটোপ্লাজম ডিভিশন হবে, দুঃখের বিষয় একটা নিউক্লিয়াস অল্প সাইটোপ্লাজম পাবে, আর একটা নিউক্লিয়াস অনেক সাইটোপ্লাজম পাবে। ফলে এই কোষটা আকারে বড় হয়ে যাবে, এই কোষটা আকারে ছোট হয়ে যাবে। তাহলে পরাগ রেণুর ভেতরের যে নিউক্লিয়াস, সেটা যখন বিভাজিত হয়, হয়ে একটা কোষ বড় হয়ে যায়। কেন বড় হয়? সে অনেক বেশি সাইটোপ্লাজম পায়, এবং এই বড় কোষটাকে আমরা বলি নালিকা কোষ। বড় কোষটাকে আমরা কি বলি? নালিকা কোষ। আমি যদি নিউক্লিয়াসের কথা বলি, বড় নিউক্লিয়াসটাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস। আর এই যে ছোট নিউক্লিয়াসটা দেখছো, সেটাকে বলা হয় জনন নিউক্লিয়াস। তো বলা হয় পরাগথলির মধ্যে যখন পরাগ রেণু থাকে, এবং সেই পরাগ রেণুর মধ্যে যখন দুইটা নিউক্লিয়াস ক্রিয়েট হয়, এই দুইটা নিউক্লিয়াস যখন এর মধ্যে ক্রিয়েট হয়, তখন পরাগথলির প্রাচীরটা ফেটে যায়, এবং সেই প্রাচীর দিয়ে পরাগ রেণু বাইরে বেরিয়ে আসে। তারপর সেটা বিভিন্ন বাহক, যে বাহকগুলো আমরা এতক্ষণ পড়লাম, সেই বাহকের মধ্য দিয়ে স্ত্রীর গর্ভমুণ্ডে পতিত হয়। ক্লিয়ার? তো এই পরাগ রেণুর আবার একটা স্পেশাল ফিচার হচ্ছে, তার যে এক্সাইন, সেই এক্সাইনে আবার এরকম ছিদ্র আছে। এক্সাইনে কি আছে? এরকম ছিদ্র আছে, এবং সেই ছিদ্র দিয়েই আলটিমেটলি কিছু একটা বের হবে, সেটা গিয়ে জনন করবে। তাই সেই ছিদ্রকে বলা হয় জনন ছিদ্র, বা ইংরেজিতে বলা হয় জার্ম পোর। পোর মানে হচ্ছে ছিদ্র, তোমরা পরিফেরা পর্ব পড়েছো, আর জার্ম বলতে জনন বোঝায়, জার্ম পোর। তো পরাগায়ন হয়ে গেল, দিস ইজ কল্ড পরাগায়ন, পলিনেশন। সেই পরাগায়ন হওয়ার পরে তোমাদের বইয়ে যেটা ভুল আছে, তোমাদের বইয়ে বলেছে নালিকা কোষটা বৃদ্ধি পেয়ে পরাগ নালিকা হয়, এটা ভুল।
আসলে কি হয়, পরাগায়নের পর মনে করো এটা হচ্ছে জার্মপোর, পরাগায়নের পর এই যে ইনটাইন ভেতরের লেয়ার, সেটা জার্মপোর দিয়ে এরকম বৃদ্ধি পেতে থাকে। সো বৃদ্ধি পেয়ে এটাই হয়ে গেল পরাগ নালিকা। তাহলে পরাগ নালিকা কিন্তু ইনটাইন বৃদ্ধি পেয়ে হয়, নট নালিকা নিউক্লিয়াস। তো যখন ইনটাইন বৃদ্ধি পেয়ে পরাগ নালিকা হলো, তাহলে পরাগ নালিকাটা তো আলাদা একটা কোষ, তার তো নিউক্লিয়াস লাগবে। এবার কি হয়, এই বড় নিউক্লিয়াসটা পরাগ নালিকার ভেতরে চলে আসে, বড় নিউক্লিয়াসটা এই পরাগ নালিকার ভেতরে চলে আসে এবং সেই নিউক্লিয়াসটা এই নালিকার কাজকর্মগুলো কন্ট্রোল করে। বুঝতে পারছো? এরপরে ছোটটা অর্থাৎ জনন নিউক্লিয়াস চলে আসে। তাহলে যেহেতু আগে নালিকাকে পুষ্টি টুষ্টি দিতে হবে, নালিকার কাজকর্ম কন্ট্রোল করতে হবে, তাই আগে চলে আসে নালিকা নিউক্লিয়াস, পরে আসে জনন নিউক্লিয়াস। এবং এই জনন নিউক্লিয়াস মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুইটা শুক্রাণু তৈরি করে বা দুইটা পুং গ্যামিট তৈরি করে। ক্লিয়ার? তাহলে পরীক্ষায় যদি আসে পুং গ্যামিট কোথায় তৈরি হয় উদ্ভিদের, তাহলে উত্তর হবে পরাগ নালিকার মধ্যে। তবে বলে রাখি, এই পুং গ্যামিট দুইটা পরাগরেণুর ভেতরেও তৈরি হতে পারে, কিন্তু অধিকাংশ জীবে, তোমাদের বই এখানে লেখা আছে, বাট অধিকাংশ জীবে তৈরি হয় পরাগ নালিকার মধ্যে। মাইন্ড ইট। তাহলে লক্ষ্য করো, এই ছিল পরাগ রেণু, বলো এই ছিল পরাগ রেণু, তারপর তৈরি হলো পরাগ নালিকা, তারপরে তৈরি হলো পরাগ নালিকা, এবং ফাইনালি তৈরি হলো দুইটা শুক্রাণু। ফাইনালি তৈরি হলো দুইটা শুক্রাণু। এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিসকে একত্রে বলা হয় পুং গ্যামেটোফাইট। এই তিনটা জিনিসকে একত্রে বলা হয় পুং গ্যামেটোফাইট। তাহলে হোয়াট ইজ পুং গ্যামেটোফাইট? পুং গ্যামেটোফাইট মানে সেখানে পরাগরেণু, পরাগ নালিকা আর শুক্রাণু আছে। প্রশ্ন করতে পারো, ভাইয়া নালিকা নিউক্লিয়াস কই গেল? তো পরাগ নালিকার অংশই তো সেটাও আছে। তাহলে এই পুং গ্যামেটোফাইটে যা কিছু দেখছো, এর মধ্যে সবার আগে কে ছিল? সবার আগে ছিল পরাগরেণু। তাই বলা হয় যে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ হচ্ছে পরাগরেণু। ক্লিয়ার? এবং এবার এই শুক্রাণু দুইটা কিভাবে গিয়ে কার সাথে মিলে নিষেক করে, সেই নিষেকের পার্টটুকু আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ পড়বো। তাহলে এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে একটু জানাও। তাহলে পুং গ্যামেটোফাইট কি এবং স্ত্রী গ্যামেটোফাইট কি, আশা করি বুঝতে পেরেছো। তাহলে পরাগায়নের পরই পুং গ্যামেটোফাইটটা কিন্তু কমপ্লিট হয়, পরাগায়নের আগে কখনোই পুং গ্যামেটোফাইট হয় না, কারণ এই পরাগনালিকা তৈরি হয় পরাগায়নের পর। ক্লিয়ার? ওকে, তোমরা একটু কমেন্ট করে জানাও। আজকে আর না, পারলে তোমাদের যে সকল ফ্রেন্ডরা দেখেনি, যদি মনে হয় যে ক্লাসটা করে একটু উপকার হয়েছে, তাদেরকে একটু শেয়ার করে দিও যে এটা দেখে নে। আর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই পুরো অধ্যায়টা শেষ করব। এরপর আমরা চলে যাব 12 অধ্যায়, যে জেনেটিক্স এর যে বিষয়, ডিএনএ আরএনএ বিষয়। আমি যেহেতু 4 এবং 5 নাম্বার অধ্যায়টা করেই দিয়েছি স্টুডেন্টদেরকে, তো এর মধ্যে তো তোমাদের 4 অধ্যায় নাই, 5 অধ্যায়টা আছে আর 6 অধ্যায়। সো 6 অধ্যায়টাও আমি ইনশাল্লাহ পড়িয়ে দিব, এই 3টা অধ্যায় তোমাদেরকে। তো টাইম করে, যেহেতু একটা অধ্যায় একদিন আসলে কষ্ট হচ্ছে, কারণ 1 ঘন্টার বেশি আমাকেও পড়াতে ভালো লাগে না একটা ব্যাচকে, আর আসলে ঠিকও না, এত প্রেশার নিতে পারবো না। তো ঠিক আছে, কারো কোনো কথা থাকলে একটু আমাকে জানাও। আজকে তাহলে রাখি, আল্লাহ হাফেজ। ঠিক আছে, কারো কিছু বলার আছে? আচ্ছা, আজকে যতটুকু পড়াইছি ততটুকু ক্লিয়ার কিনা? সব ক্লিয়ার? তাহলে তোমরা চাইলে পরীক্ষা দিতে পারো। আমি তোমাদের জন্য পারলে একটা প্রশ্ন করব, আমি তোমাদের জন্য 10 মার্কসের হলে একটা প্রশ্ন করব। তোমরা কি পরীক্ষা দিতে আগ্রহী? আজকে যতটুকু পড়ালাম এর উপর 5 মার্ক বা 10 মার্কের একটা পরীক্ষা দিতে আগ্রহী কিনা? যদি আগ্রহী থাকো তাহলে আমি এই তো আজকের মধ্যে কমপ্লিট করে ফেলো। আজকে রাত 10টার মধ্যে তোমাদেরকে একটা লিংক দিয়ে দিব। 10টার মধ্যে না, 10টায় একটা লিংক দিয়ে দিব। তোমরা এইটুকু পড়া কমপ্লিট করে তোমরা পরীক্ষা দিবা, দেখ কে কত পাইলা, তোমরা এই পরীক্ষার কমেন্টে জানাবা। ঠিক আছে? সো 10-এর মধ্যে পরীক্ষা হবে আজকে। ওকে, তাহলে যদি কেউ ক্লাস নাও করে তাদেরকে বলো ক্লাসটা করেই ক্লাসের উপর পরীক্ষা হবে, অথবা সে ক্লাস নাও করতে পারে, তাদেরকে টপিক বলে দিও যে এই টপিকের মধ্যে পরীক্ষা হবে, পরীক্ষাটা দাও। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থাকো, আল্লাহ হাফিজ। হ্যাঁ, এমসিকিউ পরীক্ষা হবে, এমসিকিউ, কারণ অনলাইনে রিটেন পরীক্ষা নেওয়াটা একটু কষ্টকর।
আর রিটেনে ওভাবে খাতা কাটাও কষ্টকর, এমসিকিউ পরীক্ষা হবে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।